ধরে ধরে উত্তর দেব। আপনার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরে সেটাও কালকে বলবো, সব বলবো, আমি জানি। ডক্টর দাসের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কি ফাঁস করে দেব বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা। কবে হুঁশিয়ারি দিয়েছিলেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন হলদিয়া গিয়েছেন সেই 16 তারিখের ঠিক আগের দিন অর্থাৎ 15 তারিখে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন যে আপনি যদি এসে উল্টো পাল্টা কথা বলেন তাহলে কিন্তু ডাক্তার দাসের সঙ্গে আপনার সম্পর্ক ফাঁস করে দেব। আর মমতা ব্যানার্জিকে বলবেন কালকে মুখ সামলে থাকতে, খারাপ কথা বললে ডাক্তার দাস স্বাস্থ্য দপ্তরে কি করে আমি ফাঁস করে দেবো, আমার কাছে সব তথ্য এসে গেছে। এবং 16 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশুর প্রচারে গিয়েছিলেন হলদিয়াতে। সেই জনসভা থেকে তো একের পর এক বিস্ফোরক বক্তব্য বলেছেন, যে বক্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গিয়েছেন যে তিনি এখন বিরোধী দলের নেত্রী নন, তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং এই ধরনের বক্তব্যগুলো বললে তার প্রশাসনের দিকেই আঙুল ওঠে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের আন্দোলন নিয়ে অধিকারী ফ্যামিলির দিকে প্রশ্ন তুলেছেন, আবার নন্দীগ্রামে পরাজয়ের পর শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুলেছেন। শুধু তাই নয়, চাকরি চুরিতেও নাম না করে অধিকারী ফ্যামিলির দিকেই ইঙ্গিত করেছেন তিনি যে পূর্ব মেদিনীপুরের লোকরাই বেশি এগিয়ে রয়েছে এই চুরি দুর্নীতিতে। আজকের পর্বেই সেগুলো আপনাদের সামনে দেখাবো। আর শুভেন্দু অধিকারী যেহেতু আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে আপনি উল্টো পাল্টা কথা বললে ডক্টর দাসের সাথে কিন্তু আপনার সমস্ত সম্পর্কের কথা বলে দেব, মুখ্যমন্ত্রীর এই সমস্ত বক্তব্যের পর 16 তারিখের বান্দোয়ানের জনসভা থেকে শুভেন্দু অধিকারী বললেন যে ডক্টর দাসের সঙ্গে আপনার সম্পর্ক আজ অর্থাৎ 17 তারিখে উন্মোচিত করে দেবেন। আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু, কালকে উত্তর দেব সন্ধ্যা 7টায় হলদিয়ার দুর্গাচকে, এখানে কিছু বলবো না, ধরে ধরে উত্তর দেব। আপনার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরে সেটাও কালকে বলবো, সব বলবো, আমি জানি। আপনি কি কি কাণ্ড করেন, আপনার মুখ আর মুখোশ সবাই জানে। আমি এখানে এক একটা কমিউনিটি ধরে ধরে বলবো। জানি না আবার কি রাজনীতিতে নতুন মোড় আসবে, কোন নতুন তথ্য শুভেন্দু অধিকারী তুলবেন সেটা তিনি নিজেই বলবেন। আমরা কোনো রকমের গেস করতে চাই না, তার কারণ যার উদ্দেশ্যে বলছেন তিনি এখনো পর্যন্ত আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তাই কোনো রকমের গেস করে তার সম্মানহানির কোনো চেষ্টা আমরা অবশ্যই করব না। কিন্তু যে তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেটা নিশ্চিতভাবে আপনাদের অবাক করবে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। নির্বাচন যতই এগুচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে ততই বিভিন্ন রকমের বক্তব্য শোনা যাচ্ছে, যার একটির সঙ্গে আরো একটির কোনো মিল পাওয়া যাচ্ছে না। এমনকি আজকের দিনের সঙ্গে পরের দিনের বক্তব্যের কোনো সামঞ্জস্য থাকছে না। উদাহরণ হিসাবে আপনাদের বলতে পারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 তারিখ একটি জনসভা থেকে একটি বক্তব্য বলেছিলেন যে ইন্ডিয়া জোট 315টি আসনের কাছাকাছি নিয়ে ক্ষমতায় আসতে চলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার তারা বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার গড়ে দেবেন। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। এই বক্তব্য রাজনীতিতে ঝড় তুলেছিল। তার পরের দিনই অর্থাৎ 16 তারিখই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো 180 ডিগ্রি অবস্থান বদলে বলে দিলেন যে না আমরা সরকার গঠন করব, সরকারের সঙ্গে থাকব। এবং আপনাদের শুনিয়েছিলাম অন্যদিকে একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে জ্যোতিবাবু যখন চুল কাটতেন তখন তার নাপিত কানে কানে মমতা এই শব্দটি বলে দিতেন, এবং এই শব্দটা শুনলেই জ্যোতিবাবুর নাকি চুল খাড়া হয়ে যেত আর নাপিত তারপরেই জ্যোতিবাবুর চুল কাটতে পারত। একটু মজার ছলে হলেও এই গল্পটি বলেছিলেন মঞ্চের ওপর থেকে।
এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে ভাষার ব্যবহার নিয়ে বারবার প্রশ্ন তুলছেন, বলছেন যে কি ভাষায় কথা বলছে ওরা, অথচ প্রত্যেকটি মঞ্চ থেকে নিয়ম করে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে 420 বলছেন। তা ভোটটা দেবেন কাকে? নো গ্যারেন্টি 420 কে আবার দেবেন? বাপ বেটা তো ছিল, কোন কাজটা করেছে 10 বছর? এগুলো তো এতদিন আপনাদের শুনিয়েছিলাম। নতুন করে মেদিনীপুরের মাটি থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে 2-3টি বক্তব্য বলেছেন, আরো একবার রাজনীতিতে ঝড় উঠে গিয়েছে। কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নন্দীগ্রামের আন্দোলনে শুভেন্দু অধিকারী এবং তার বাবা অর্থাৎ বাপ বেটার কোনো ভূমিকা ছিল না, এবং তারা নাকি গণহত্যার জন্য অর্থাৎ নন্দীগ্রামে যে 10 জন মানুষের প্রাণ হত্যা হয়েছিল পুলিশের গুলিতে, সেই গণহত্যার জন্য সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছিল এই বাপ বেটা, বলেছিলেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী প্রথমে শোনাবো আপনাদের। মনে পড়ে লড়াইগুলোর সময় বাপ বেটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে, এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না। আমি গর্বের সাথে বলি, রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি, মানুষের পাশে ছুটে এসেছি, নিজে একে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি। শুনলেন বন্ধুরা, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী গণহত্যার মতো কাণ্ড ঘটিয়েছেন, সেই মুখ্যমন্ত্রী তিনি এখন বিরোধী দলনেত্রী নন, তিনি রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। এটা জানার পরেও এবং মঞ্চের ওপর থেকে বলছেন যে তিনি জানেন, তারপরেও কিন্তু কোনো রকমের ব্যবস্থা নেননি এর বিরুদ্ধে, এমনকি আইনের দ্বারস্থ হননি শুভেন্দু অধিকারী বা অধিকারী ফ্যামিলিদের শাস্তি দেওয়ার জন্য। অর্থাৎ যারা গণহত্যার মতো মারাত্মক অপরাধী বলে মনে করছেন বা অভিযুক্ত বলে মনে করছেন, তাদের বিরুদ্ধে সব জেনেও মুখ্যমন্ত্রী কোনো আইনত ব্যবস্থা নেননি এতদিন পর্যন্ত। উপরন্তু শুভেন্দু অধিকারীকে পরিবহন দপ্তর সহ তিনটি দপ্তর দিয়ে রেখেছিলেন, এবং যতদিন না শুভেন্দু অধিকারী একেবারেই দল ছেড়ে বেরিয়ে এসেছেন, ততদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীকে বহাল তবিয়াতে সমস্ত পদ দিয়ে রেখে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে চাকরি চুরিতে নাকি পূর্ব মেদিনীপুরই সব থেকে এগিয়ে। কারা কারা চাকরি চুরি করেছেন সেই তথ্য নাকি তার কাছে রয়েছে, এবং কেউ যদি তার কানে কানে এসে বলে দেন, তাহলে তাদের চাকরি মুখ্যমন্ত্রী খাবেন না, কিন্তু মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেবেন। আসুন কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের। এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাঁচে সত্যিটা বেরিয়ে পড়ে, কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয়, মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি। একদিন না একদিন তো বেরোবে, কিচ্ছু না, চুপচাপ আমায় বলে দেবেন, আমি আপনাদের চাকরিও যাবে না, আপনাদের কোনো ক্ষতিও হবে না, আমি ক্ষতি করতে দেবো না। শুনলেন বন্ধুরা, অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে চাকরি দুর্নীতি হয়েছে, এবং পূর্ব মেদিনীপুরে নাকি সব থেকে বেশি এই দুর্নীতি ঘটেছে। তিনি আক্রমণ করতে গিয়েছিলেন সম্ভবত অধিকারী ফ্যামিলিদের, তাদের হয়তো কালিমালিপ্ত করার চেষ্টা করেছিলেন, এবং সেটা সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে, সেটা আমি জাজ করার কেউ নই। কিন্তু যার হাতে পাওয়ার রয়েছে তিনি তো আর বিরোধী দলনেত্রী নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রেও এমনটা বললেন যেন তিনি বিরোধী দলনেত্রী, তার হাতে কোনো পাওয়ার নেই, তিনি ক্ষমতায় আসলে এর বিরুদ্ধে তদন্ত করাবেন। তিনিই সরকারে রয়েছেন, তিনিই মুখ্যমন্ত্রী, তার হাতেই পুলিশ প্রশাসন, অথচ তিনি এই বিরুদ্ধে, এই যে চাকরি চুরি হয়েছে এর বিরুদ্ধে কিন্তু কোন রকমের অধিকারী পরিবারের বিরুদ্ধে কোন রকমের আইনগত কেন ব্যবস্থা নেননি, এই প্রশ্ন কিন্তু উঠবে। তাহলে কি শুধুমাত্রই রাজনৈতিক হাতিয়ার করতে গিয়ে ভিত্তিহীন এই সমস্ত অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী? যদি ভিত্তিহীন না থাকে, যদি এর মধ্যে সারবত্তা থাকে, তাহলে তো মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব ভালোভাবে পালন করেননি। সে কথা তিনি মঞ্চের উপর থেকেই বলছেন যে নন্দীগ্রামের গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা চাকরি চুরির মতো মারাত্মক অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের তার প্রশাসন কোনো রকমেরই কোনো ব্যবস্থা নেননি। দুটো বক্তব্য আপনাদের শোনালাম, এখনো কিন্তু রোমাঞ্চের বাকি রয়ে গিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে আরো একটি বক্তব্য বলেছেন। কি সেই বক্তব্য? সেই নন্দীগ্রামের সম্ভবত হারের জ্বালা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে যে জয় কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য রাজনৈতিকবিদে পরিণত করে দিয়েছে। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ এটা নিয়ে বেশ আলোচনা হতো, তৃণমূল কংগ্রেস প্রচুর প্রশ্ন করত, কিন্তু এখন কেউ দেখেছেন যে এই প্রশ্ন করতে আপনাদের মুখকে? তার কারণ এখন বোধহয় তৃণমূল কংগ্রেসও জেনে গিয়েছে যে বিজেপির মুখকে। শুভেন্দু অধিকারী যখন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন, সেই হারটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে বা প্রশাসনিকভাবে মেনে তো নিতে পারেননি। তিনি কলকাতা হাইকোর্টে গিয়েছেন, কিন্তু অধিকার গড়ে এসে তিনি আরো একবার হুঁশিয়ারি দিলেন যে এটা মানুষের রায় নয়, তিনি এ নিয়ে শেষ পর্যন্ত লড়াই করবেন। কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। আর বড় বড় কথা বলবে আর লুট করে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে। আমি এখনো জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনো পড়ে আছে, আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, আমি বলে গেলাম। কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। আপনারা আমাকে বিশ্বাস করেন তো, গাঁয়ের ছেলে ওকে হারিয়েছে নন্দীগ্রামে, চিৎকার করছে হলদিয়ায় লোডশেডিং লোডশেডিং। আরে ভাই সিসিটিভি বের করো না, তোমার কর্মচারীরা ছিল, হাইকোর্টে কেস করেছো, 3 বছর লড়ো না কেন? আমি চ্যালেঞ্জ দিলাম মমতা ব্যানার্জিকে, আপনার ওই ভাঙা ক্যাসেট আপনি বাজাতে থাকুন, আর বিরোধী দল নেতা আপনাকে একবার হারিয়েছে, এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর আপনার ভাইপোকে জেলে পাঠাবো। আচ্ছা, এবার বলুন যে 2021 সালে তৃণমূল কংগ্রেস যে বিপুল ভোটে জয়লাভ করলো, সেখানে কোথাও ছাপ্পা ভোট হয়েছে বা অন্ধকার করে বা লোডশেডিং করে ভোট গ্রহণে কেউ জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের নেতা বা বিজেপির অন্য কোনো নেতা জয়লাভ করেছে, এমন কেউ কিন্তু বলছে না। একটি মাত্র আসনে শুধুমাত্র এরকম লোডশেডিং করে বা দুর্নীতি করে যেটা হয়েছে সেটা হচ্ছে নন্দীগ্রাম। কেন না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হেরে গিয়েছেন। কলকাতা হাইকোর্টে গিয়েছেন, জানি না সেখানকার অবস্থান কি, এখনো পর্যন্ত কিন্তু কোথাও প্রমাণ করা যায়নি যে শুভেন্দু অধিকারী লোডশেডিং করে জিতে গিয়েছেন। যদি সেটাই তাই হবে, তাহলে বাকি যে সমস্ত বিধানসভাগুলিতে তৃণমূল কংগ্রেস জিতেছিল সেগুলো তো তারা এইভাবে বিভিন্ন দুর্নীতি করে বা লোডশেডিং করে জিতে থাকতে পারে, সেটাও তো একটা প্রমাণ হয়ে যায়। একটা সিটে যদি দুর্নীতি হতে পারে, তাহলে বাকি সিটগুলো তো দুর্নীতি হয়েছে, এটাও তো সম্ভাবনা তৈরি হয়। মুখ্যমন্ত্রী কার্যত নিজের বক্তব্যগুলিকে এমন ভাবে বিশ্লেষণ করেছেন যেখানে রাজনীতিতে কার্যত শোরগোল পড়ে গিয়েছে এই নির্বাচনের মধ্যে। অনেকেই মনে করছেন যেভাবে নির্বাচন এগুচ্ছে তাতে পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের আশানুরূপ ফল তো হবেই না, বরঞ্চ ভরাডুবির দিকে এগুতে পারে। দেখুন, এখন কিন্তু আপনারা রাজনীতির যারা খবর রাখেন জানেন আপকিবার 400 পার বলা হচ্ছে, কিন্তু কোথাও কোথাও আবার মনে করা হচ্ছে 400 পার হয়তো সম্ভব হবে না, 350 বা তার কমেও আটকে যেতে পারে বিজেপি, এমন কিন্তু বিভিন্ন জায়গায় আওয়াজ তোলা হচ্ছে। এবং সেটা হতেও পারে 400 আসনের জায়গায় বেশ কিছু কম আসনও যদি বিজেপি পায়, তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু পশ্চিমবঙ্গে আসন সংখ্যা ডেফিনেটলি বাড়বে, একথা প্রায় সকলেই স্বীকার করে নিচ্ছেন। সেই কারণেই কিনা জানি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় দুধের রাজনৈতিকবিদ, তিনি মঞ্চের উপর থেকে একের পর এক যা বক্তব্য বলছেন, কার্যত সেটা নিয়ে রাজনীতিতে ঝড় উঠছে। কেন এমনটা হবে? এবং অন্য আরো একটা দিক হতে পারে যে তিনি সত্যটাকে কি লোকানোর চেষ্টা করছেন, যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সব থেকে বড় থ্রেট শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূল কংগ্রেসের কাছে। সেই কারণে কি কোনোভাবে মানুষের চোখে শুভেন্দু অধিকারীকে কিছুটা হলেও নিচে দেখিয়ে যদি ভোটটা আদায় করা যায় সেই চেষ্টা করছেন? যদি সেটা না হয়ে থাকে, যদি সেটা মিথ্যে হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলনেত্রী নন। কেন অধিকারী ফ্যামিলির বিরুদ্ধে চাকরি চুরি কিংবা গণহত্যার, নন্দীগ্রাম গণহত্যার মতো এত বড় অভিযোগ থাকা সত্ত্বেও কোন রকমের প্রশাসন ব্যবস্থা নেয়নি? এই প্রশ্ন তো সাধারণ মানুষ থেকে মিডিয়া তুলছে, আর এর উত্তর দিতে না পারাটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের জন্য মানুষের কাছে অনাস্থার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর শুভেন্দু অধিকারীর কাছে কিন্তু আস্থা বাড়ছে মানুষের। মানুষ মনে করছেন যে শুভেন্দু অধিকারী হয়তো সঠিক বক্তব্যটা বলছেন। কে ঠিক বলছেন কে ভুল বলছেন, হতেই পারে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ঠিক বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রীকে তো সেটা প্রমাণ করতে হবে। তার হাতে সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি যদি প্রমাণ করতে না পারেন, তাহলে তো মানুষ এটাকে অন্য চোখে দেখবেই, যেটা মুখ্যমন্ত্রী সামাল দিতে এই মুহূর্তে আর পারছেন না শুভেন্দু অধিকারীকে। যাই হোক, আপনারা কি বলবেন?
মুখ্যমন্ত্রী কি মাঝে মাঝে ঘুলিয়ে ফেলেন যে তিনি আর এখন বিরোধী দলনেত্রী নেই, তিনি রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তার হাতে প্রশাসনিক দায়বদ্ধতা ক্ষমতা রয়েছে? জানি না, আপনারা কি বলছেন? আপনাদের মতামত লিখে জানান আজকের পর্বে। আর কে ডাক্তার দাস, শুভেন্দু অধিকারী কি বক্তব্য আনবেন, তার জন্য অবশ্যই আমাদের প্রতীক্ষায় থাকতে হবে। আপনারাও আমাদের চ্যানেলের উপর নজর রাখুন। এখনকার মতো এখানে শেষ করলাম।